রয়েস একাডেমিতে স্বাগত। বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টার থেকে আজকের আলোচনার বিষয় রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি কাকে বলে, কিভাবে এই রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করা হয় বা উৎপন্ন করা হয় সে সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন ধাপ সম্পর্কে। জানব রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় তাদের নাম। পরবর্তী ভিডিওতে আমরা জানব সেই সমস্ত উপাদান অর্থাৎ বিভিন্ন এনজাইম, বিভিন্ন ভেক্টর, পোষক এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো প্রজাতির নির্দিষ্ট জিনকে অন্য এক প্রজাতির জীবের ডিএনএর মধ্যে সংযুক্ত করে মিশ্র বা হাইব্রিড ডিএনএ প্রস্তুত করাই হলো রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি। কিন্তু কেবলমাত্র কোনো নির্দিষ্ট জিনকে অন্য একটি জীবের দেহে সংযুক্ত করা বা প্রবেশ করালেই হয় না, যতক্ষণ পর্যন্ত না ওই জিনটি ওই জীবের জিনোমের অন্তর্ভুক্ত হয় ততক্ষণ পর্যন্ত ওই জিনটি বিভাজিত হতে পারে না এবং এর বাহ্যিক প্রকাশ ঘটে না। সেই কারণে ওই নির্দিষ্ট জিনকে নির্দিষ্ট প্রক্রিয়ায় অন্য প্রজাতির ডিএনএ সঙ্গে জুড়ে মিশ্র বা হাইব্রিড বা রিকম্বিন্যান্ট বা কাইমেরিক ডিএনএ তৈরি করার পদ্ধতি এই রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে আলোচনা করা হয়। রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির সম্পর্কে বিস্তারিত জানবার আগে প্রথমে আমরা জেনে নেব রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি কি কি। সংক্ষেপে যদি আলোচনা করা হয় তাহলে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি হল: প্রথমে নির্দিষ্ট ডিএনএ খণ্ডক বা জিন নির্বাচন করতে হবে। নির্বাচিত জিনটিকে অন্য ডিএনএতে সংযুক্ত করে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করতে হবে। তারপর সেই রিকম্বিন্যান্ট ডিএনএ সেটিকে কোনো পোষক কোষে প্রবেশ করাতে হবে এবং তারপর পোষক কোষের বংশবৃদ্ধি ঘটাতে হবে। পোষক কোষের বংশবৃদ্ধি ঘটানোর পর যে নতুন কোষ সৃষ্টি হলো, সেই নতুন প্রজন্মের কোষে সেই নির্বাচিত জিন বা নির্বাচিত ডিএনএ থাকায় সেটা থেকে প্রয়োজনীয় পদার্থ উৎপাদন করতে হবে। সংক্ষেপে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির ধাপ এইগুলি। রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে যে সমস্ত উপকরণ ব্যবহার হয় আমরা সে সম্পর্কে প্রথমে আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব উৎসেচক, যেমন রেস্ট্রিকশন এনজাইম, লাইসোজাইম, পলিমারেজ, লাইগেজ এগুলি কোনটি কী কাজে ব্যবহার হয় আমরা আসব। এরপরে বাহক অর্থাৎ যার সাহায্যে আমরা কোষে ডিএনএ বা জিনকে প্রবেশ করাবো, বাহক। সেটা ভাইরাস হতে পারে, প্লাজমিড হতে পারে, কসমিড হতে পারে, ফাসমিড বা আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেমন ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম এগুলি। আর পোষক হিসাবে সাধারণত ইকোলাই এবং ইস্ট ব্যবহার করা হয়। এবার আমরা জানব এই রেস্ট্রিকশন এনজাইম বা অন্যান্য উৎসেচক কিভাবে এই রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে কি কাজ করে। প্রথমে রেস্ট্রিকশন উৎসেচক বা রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কোনগুলি? রেস্ট্রিকশন এনজাইম হলো যে সমস্ত উৎসেচক যারা দ্বিতন্তি ডিএনএ অণুর ভেতরের দিকে অবস্থিত 4 থেকে 8টি
বেস পেয়ার সমন্বিত কোষে নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জার ভেতরে বা কাছে কোনো একটি নির্দিষ্ট অংশকে কাটতে সাহায্য করে, কেটে ফেলতে সাহায্য করে বা কেটে ফেলতে সক্ষম, তাদেরকে বলা হয় রেস্ট্রিকশন উৎসেচক। এই রেস্ট্রিকশন উৎসেচক বা রেস্ট্রিকশন নিউক্লিয়াস এটি আবার দুরকম, একটা হলো এন্ডোনিউক্লিয়াস আর একটা হলো এক্সোনিউক্লিয়াস, অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এক্সোনিউক্লিয়াস। তো এন্ডোনিউক্লিয়াস এবং এক্সোনিউক্লিয়াস ব্যাপারটা কি? এন্ডোনিউক্লিয়াস হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই উৎসেচকের সাহায্যে ডিএনএ অণুর ভিতর নির্দিষ্ট যে নিউক্লিওটাইড বিন্যাস, সেই নিউক্লিওটাইড বিন্যাসকে আইডেন্টিফাই করা হয়, শনাক্ত করা হয় এবং তার নিকটবর্তী স্থানে সেটাকে কাটা হয়, মানে ক্লিভেজ করা হয়। তো যেখানে বা যে জায়গাটাকে শনাক্ত করা হয় সেটাকে বলা হয় শনাক্তকরণ অঞ্চল, এবং এই শনাক্তকরণ অঞ্চল থেকে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নির্দিষ্ট অংশ কাটতে পারে। যেমন আমরা দেখছি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত একটি উৎসেচক হলো EcoR1, যেটা গুয়ানিন এবং অ্যাডিনিন এর মধ্যবর্তী স্থানে কাটতে পারে। সেই কারণে যে সজ্জা দেখা যাচ্ছে 5' GAA TTC 3' এবং 3' CTT AAG 5', এখানে জি এবং অর্থাৎ গুয়ানিন এবং অ্যাডিনিনের মাঝখানে কাটতে পারবে, এবং বাঁদিকে আর ডান দিকে একই রকমভাবে গুয়ানিন এবং অ্যাডিনিনের মাঝখানে এই EcoR1 উৎসেচকটি কাটতে পারবে, যার ফলে নতুন যে ডিএনএ সজ্জা হবে তার এন্ড কেমন হবে আমরা দেখিনি। তার ফলে নতুন যে সজ্জা যেখান থেকে ডিএনএ কাটা হবে সেটা হলো একটা প্রান্ত GAATTC, আরেকটা প্রান্ত CTT AAG। এইভাবেই নতুন আঠালো বা স্টিকি প্রান্ত কাটা হবে। তো স্টিকি এবং আঠালো প্রান্ত কি সে সম্পর্কে আমি পরে ডিটেলস আলোচনা করছি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে সবচেয়ে সরল প্রকৃতির রেস্ট্রিকশন উৎসেচক ব্যবহার করা হয়, যাদেরকে টাইপ 2 রেস্ট্রিকশন উৎসেচক বলে। 4 থেকে 8টি বেস পেয়ার দৈর্ঘ্যের নিউক্লিওটাইড সজ্জাকে এরা শনাক্ত করে এবং কাটতে পারে। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় EcoR1, আর্থ্রোব্যাক্টার ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ALU1 বা হিমোফিলাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় HIND HIND 2। এগুলি বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। একটু আগেই আলোচনা করতে গিয়ে আমি স্টিকি এন্ড বা স্টিকি ক্লিভেজ বলেছি। আসলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই যে ক্লিভেজ বা কাটতে পারে, এই ক্লিভেজ দুই রকম হয়। একটা হচ্ছে ব্লান্ট কাট বা ভোতা কাট এবং স্ট্যাগার্ড কাট বা স্টিকি কাট। কোনো রেস্ট্রিকশন উৎসেচক ডিএনএ অণুর রেকগনিশন সিকোয়েন্সের দুপাশ থেকে দুটি তন্তিকে একই জায়গায় সমানভাবে কাটলে সেই কাটাকে ব্লান্ট বা ভোতা কাট বলা হয়। এর ফলে কি হয়, ডিএনএর যে নির্দিষ্ট অংশে এই রেস্ট্রিকশন এনজাইম কাটলো সমানভাবে, তার ফলে
কেটে যাওয়া অংশে আঠালো বা স্টিকি প্রান্ত তৈরি হয় না, এবং এই স্টিকি প্রান্ত তৈরি না হওয়ায় পরিপূরক বা কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড সজ্জার ডিএনএ তন্ত্রী পাওয়া যায়। তাই এই ধরনের ক্লিভেজের মাধ্যমে কেটে যাওয়া অংশ দুটিকে ব্লান্ট বা ভোঁতা প্রান্ত বলে। আর স্ট্যাগার্ড বা স্টিকি প্রান্ত কি? কোনো রেস্ট্রিকশন উৎসেচক ডিএনএ অণুর রেকগনিশন সিকোয়েন্সকে অসম বিন্যাসে যদি কাটে, তাহলে দুটি ডিএনএ তন্ত্রী অসমানভাবে বিভক্ত হয়। এটাকে স্ট্যাগার্ড কাট বলে। এবং কেটে যাওয়া ডিএনএ তন্ত্রীর এই অসম প্রান্ত দুটিতে আঠালো প্রান্ত সৃষ্টি হয়, যার ফলে একটি ডিএনএর কেটে যাওয়া প্রান্ত একতন্ত্রী হয় এবং সেটি অন্য ডিএনএ তন্ত্রীর কেটে যাওয়া প্রান্তের সাথে পরিপূরক হয়, ফলে এরা জুড়ে যেতে পারে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের পর আমরা আলোচনা করব লাইসোজাইম, পলিমারেজ এবং লাইগেজ নিয়ে। লাইসোজাইম এরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিনষ্ট করতে ব্যবহার করা হয়। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যে কোষ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়, সেই কোষের যে কোষ প্রাচীর সেটাকে নষ্ট করবার জন্য এই লাইসোজাইম এনজাইম ব্যবহার করা হয়। এরপরে পলিমারেজ, যারা নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইডগুলির পলিমার গঠনে অংশগ্রহণ করে। আবার বলছি, নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইডগুলির পলিমার গঠনে অংশগ্রহণ করে এই পলিমারেজ উৎসেচক। ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ, বা ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ, এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করে। এরা পলিমারেজ উৎসেচক। এরপরে লাইগেজ উৎসেচক। এই লাইগেজ উৎসেচক ডিএনএ অণুর কোনো তন্ত্রীর কাটা অংশের দুটি নিউক্লিওটাইডের মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ড থাকে, সেই ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে কাটা অংশ দুটোকে জুড়তে সাহায্য করে এই লাইগেজ। লাইগেজ উৎসেচক আমরা আমাদের প্রয়োজনীয় বা নির্বাচিত ডিএনএ অণু এবং ভেক্টর ডিএনএ অণুর দুটো এন্ড প্রান্ত জোড়া লাগানোর জন্য এই লাইগেজ উৎসেচক সাহায্য করে। এই আমরা আলোচনা করলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত বিভিন্ন উৎসেচক। এবার আমরা বিভিন্ন ভেক্টর বা বাহক সম্পর্কে জানব। ভেক্টর হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভেক্টর গ্রাহক কোষের বাইরে থেকে কোষের মধ্যে ডিএনএকে প্রবেশ করাতে সাহায্য করে, তাই ভেক্টরের বাংলা নাম বাহক। অর্থাৎ পোষক কোষে স্থানান্তরণের জন্য যেসব ডিএনএ অণুর সঙ্গে কাঙ্ক্ষিত কোনো নির্দিষ্ট বহিরাগত ডিএনএ সংযুক্ত করা হয় তাদেরকে ভেক্টর বলে। এই ভেক্টর জিন ক্যারি করে, তাই এদেরকে জিন ক্যারিয়ার বলা হয়। ভেক্টরের প্রয়োজনীয়তা কি? ভেক্টর না হলে কি হবে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যে বহিরাগত ডিএনএটিকে সরাসরি পোষক কোষে প্রবেশ করিয়ে দিলেই ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় না। এক্ষেত্রে একটি ভেক্টর ডিএনএর সঙ্গে বহিরাগত ডিএনএটি যুক্ত করা হয়, কারণ ওই বহিরাগত ডিএনএটি ORI অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন না থাকলে সেটি নিজে রেপ্লিকেশন করতে পারবে না। তাই ভেক্টরের সঙ্গে যুক্ত ভেক্টর ডিএনএর অরিকে কাজে লাগিয়ে ওই বহিরাগত ডিএনএর রেপ্লিকেশন ঘটানো হয়। ভেক্টর আবার দুই প্রকার, ক্লোনিং ভেক্টর এবং এক্সপ্রেশন ভেক্টর। যে ডিএনএ ভেক্টর নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সের অসংখ্য প্রতিলিপি গঠনে সক্ষম তাদেরকে ক্লোনিং ভেক্টর বলে। আর যে ডিএনএ ভেক্টর জিন ক্লোনিং পদ্ধতিতে ব্যবহৃত কাঙ্ক্ষিত ডিএনএর বহিঃপ্রকাশে সাহায্য করে তাকে বলা হয় এক্সপ্রেশন ভেক্টর। এই এক্সপ্রেশন ভেক্টর ট্রানজেনেসিস পদ্ধতিতে ট্রানজেনিক প্রাণী ও ট্রানজেনিক অণুজীব তৈরিতে সাহায্য করে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যে সমস্ত ভেক্টর ব্যবহার করা হয়
তার মধ্যে প্লাজমিড, কসমিড, ফাজমিড এবং কৃত্রিম ক্রোমোজোম অন্যতম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিভাবে ধাপে ধাপে বহিরাগত ডিএনএকে জিনের অন্তর্ভুক্ত করা হয় সেটি ছবির মাধ্যমে দেখানো হলো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে বায়োটেকনোলজিতে পোষক কোষে ভেক্টরের প্রবেশ পদ্ধতি এবং ডিএনএ ক্লোনিং সম্পর্কে।